ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের টপিক নর্মাল সাইকেল অফ ইরোশন অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র পদ্ধতি। তো তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা এইচএস লেভেলে এই সাধারণ ক্ষয়চক্র পদ্ধতি সম্বন্ধে কিছুটা হলেও জেনে এসছো। আজকে আমি তোমাদের ছোট করে কিছুটা নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং নতুন করে কোনো কিছু প্রয়োজন হলে বা জানার হলে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা নর্মাল সাইকেল অফ ইরোশন বলতে কি বুঝি? দেখো, ডেভিসিয়ান নর্মাল সাইকেল অফ ইরোশন বা ডেভিসের ক্ষয়চক্র পদ্ধতি এটি একটি খুব প্রাচীন পদ্ধতি এটা বলা যায় না, কিন্তু মনে করা হয় যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের আগে অর্থাৎ জিওগ্রাফিক্যাল থটে আমরা যখন কোয়ান্টিটেটিভ রেভলিউশন পড়েছি তার আগে যে নর্মেটিভ ডেভেলপমেন্টগুলো হয়েছিল জিওগ্রাফিতে, সেগুলোর মধ্যে অন্যতম জিওমরফোলজিক্যাল কনসেপ্টে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য বা একটি টপিক ছিল নর্মাল সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র পদ্ধতি। এবার এই যে পদ্ধতি, সেই পদ্ধতির রেফারেন্সে আমরা এটা বলতে পারি যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ডেভেলপমেন্ট ইন জিওমরফোলজি ফ্রম 1890 টু 1900, অর্থাৎ 1890 থেকে 1900 সালের মধ্যে একটা অন্যতম কঠিন কনসেপ্ট থেকে সহজ কনসেপ্টে নিয়ে আসার পদ্ধতি ধারণ করেছিলেন আমাদের উইলিয়াম মরিস ডেভিস। তাহলে এই যে ডেভিস, তার পুরো নাম হচ্ছে কি? উইলিয়াম মরিস ডেভিস। এই উইলিয়াম মরিস ডেভিস তিনি অ্যাকচুয়ালি ছিলেন বাই বার্থ তিনি ছিলেন একজন আমেরিকান জিওগ্রাফার, এবং ইনি বেসিক্যালি যে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট কনসেপ্টটা নিয়ে এসেছিলেন সেটা তিনি বেসিক্যালি নিয়ে এসেছিলেন হাটনের কনসেপ্ট থেকে। হাটনের কনসেপ্ট কোথায়? হাটন একটা ইউনিফর্মিটারিয়ানিজম কনসেপ্ট দিয়েছিলেন। এই ইউনিফর্মিটারিয়ানিজম কনসেপ্ট অর্থাৎ সমতাবাদ তত্ত্ব, এবং পরবর্তীতে চার্লস লোয়েল তিনি এই ইউনিফর্মিটারিয়ানিজম কনসেপ্টকে যখন আরও বেশি ডেভেলপ করলেন, সেখান থেকেই বেসিক্যালি তিনি উইলিয়াম মরিস ডেভিস তার কনসেপ্টকে নতুন ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করলেন। তো এই যে ডেভিসের মতবাদ, সেই ডেভিসের মতবাদে তিনি যে স্কুল অফ থটটাকে নিয়েছিলেন সেটা বেসিক্যালি ছিল হাটন, চার্লস লোয়েল, পাওয়েল এবং গিলবার্টের তত্ত্ব। অর্থাৎ আমরা যদি ডেভিসের ক্ষয়চক্রকে পড়তে চাই তাহলে অবশ্যই আমাদের হাটনকে জানতে হবে, আমাদের লয়েলকে জানতে হবে, আমাদের গিলবার্টকে জানতে হবে। এই সমস্ত তথ্যগুলো জানার পরবর্তীতে কিন্তু আমাদের নর্মাল সাইকেল অফ ইরোশন ডেভেলপমেন্ট আমরা জানতে পারি। তাহলে এরা ছিল তার পূর্বসূরি, যারা এই তত্ত্বকে এতটা সহজভাবে না এনে কিছুটা ধারণা দিয়েছিল। তো সেই কারণে ডেভিস যে সিনথেসাইজ করেছিল আর্লিয়ার আইডিয়াগুলোকে, সেগুলোকে বেসিক্যালি খুব সহজ ভাষায় তিনি লেআউট করতে সক্ষম হয়েছিলেন এবং ছোট ছোট কিছু টার্ম ইউজ করেছিলেন যেগুলো আমাদের জিওমরফোলজিতে বুঝতে বা তাকে রেকর্ড ভার্সনে আনতে সেটাকে আমাদের অনেক বেশি সাহায্য করেছিল বলা যায়। তার টার্ম ছিল সাইকেল। সাইকেল মানে কি? আমরা যেটাকে চক্র বলে থাকি, সেই চক্রের মাধ্যমে তিনি এই সিস্টেমটাকে ডেসক্রাইব করেছিলেন যে পৃথিবীতে সমস্ত কিছুই আন্ডার সাইকেল, এটা তার মতবাদ ছিল। তো এই কনসেপ্ট অনুযায়ী যেখানে ভূপৃষ্ঠ শুরু হবে সেখানেই ধীরে ধীরে তার শেষ হবে বা সেখান থেকেই আবার পুনরায় উত্থান হবে, এটাই ছিল তার কনসেপ্টের মূল ভিত্তি। দ্য টার্ম নর্মাল ইন্ডিকেট টেম্পারেট হিউমিড ক্লাইমেট, অর্থাৎ তার মতে যে নর্মাল সাইকেল অফ ইরোশন, এই নর্মাল সাইকেল অফ ইরোশনের নর্মাল কনসেপ্ট বলতে তিনি উল্লেখ করেছিলেন টেম্পারেট হিউমিড ক্লাইমেটকে, যেখানে সবথেকে বেশি পরিমাণে দেখা গিয়েছিল ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশন। এটা সবথেকে বেশি পরিমাণ সারা পৃথিবী জুড়ে দেখা যায়, কারণ নদীকে আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাই, সেই কারণেই একে নর্মাল বলা। এক্সেপ্ট আমরা যদি বলি পোলার রিজিয়ান, সেখানে বাদ, এবং আমরা যদি মেরু ডেজার্ট রিজিয়ানের কথা বলি, এই দুটো রিজিয়ান বাদ দিয়ে আমরা কিন্তু সবথেকে বেশি ফ্লুভিয়াল অ্যাকশন দেখতে পাই সারা পৃথিবী জুড়ে। সেই কারণে এটা এত বেশি নর্মালাইজড, সেই কারণে একে নর্মাল সাইকেল অফ ইরোশন তিনি বলেছিলেন। তো পরবর্তীতে দেখা যায় যে এই মডেলের কিছু পয়েন্ট যেগুলোর বেস করেই এই মডেলটা কাজ করেছিল, সেই মডেলটার রেফারেন্স পয়েন্টগুলো কীরকম একটু জানা যাক।
বেসিক পয়েন্ট শুড বি কেপ্ট মাইন্ড হোয়েন এক্সপ্লেইনিং দ্য সাইকেল অফ ইরোশন, অর্থাৎ কি পয়েন্টগুলো মনে রেখে আমরা সাইকেল অফ ইরোশনকে ডিসক্রাইব করব, সেটা হলো দ্য সাইকেল কনসেপ্ট ইজ অ্যান আইডিয়ালাইজড মডেল, অর্থাৎ এটা একটা আদর্শ মডেল। কেন আদর্শ মডেল বলা হচ্ছে? মডেল আদর্শ এই কারণে বলা হবে বিকজ এখানে আমরা দেখতে পাবো নদীর উৎস অর্থাৎ একটা ইনিশিয়াল স্টেজ, আমরা দেখতে পাবো একটা ইউ স্টেজ, আমরা দেখতে পাবো একটা ম্যাচিওর স্টেজ, এবং আলটিমেটলি দেখা যাবে ম্যাচুরিটির পর নদীটি বা ভূমিরূপটি একটা ওল্ড স্টেজে উত্তীর্ণ হয়ে আলটিমেটলি সে পুনরায় আবার দ্বিতীয় ক্ষয়চক্রে উপনীত হবে। তাহলে এই যে চক্রাকার পদ্ধতি, এই চক্রাকার পদ্ধতি শুরু এবং শেষ যে বিন্দুতে, সেই কারণেই একে আইডিয়ালাইজ সাইকেল বলা হচ্ছে। ক্লিয়ার? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে স্টেজেস ইন দ্য সাইকেল অফ ইরোশন ডু নট আন্ডারগো দ্য সেম রেট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টেজ কিন্তু আলাদা আলাদা ডেভেলপমেন্ট বা আলাদা আলাদা ক্ষেত্র গঠন করবে, এবং সেই ক্ষেত্রগুলো সম্পূর্ণই পূর্বতন ক্ষেত্রের থেকে আলাদা বলেই এই ক্ষেত্রটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেজ কিন্তু আলাদাভাবে গুরুত্বপূর্ণ দেখা যাবে। স্টেজেস ইন দ্য সাইকেল অফ ইরোশন ক্যান নট বি ইকুয়েটেড উইথ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের উপর বেস করেই কিন্তু একটা নির্দিষ্ট সময় নেই, কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট টাইম মেনশন, অর্থাৎ আমরা সবাই একটা টাইমকে অবজার্ভ করে চলি, তাই না? তো সেই কারণে এই ক্ষেত্রে, তথ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই, কিন্তু পুরোটাই একটা টাইম বাউন্ড ফ্রেম। বোঝা যাচ্ছে? মানে ঠিক ইউ স্টেজ যদি আমি ধরে নিই 200 বছর, ম্যাচিওর স্টেজে যে 200 বছরই চলবে এমন নয়, সেটা তার থেকেও ডবল হতে পারে। তো এই রকম ক্ষেত্রটা তিনি বলতে চেয়েছেন। থিওরিটিক্যাল ফাইনাল স্টেজ অফ দ্য সাইকেল, শেষ একদম যে ভূমিরূপটি, সেখানে আমরা একটা পেনিপ্লেন কন্ডিশন দেখতে পাবো, অর্থাৎ সমপ্রায় ভূমি অঞ্চল দেখতে পাবো, যেখানে সে ভূমিরূপটিকে একদম সমতল করে দেবে এবং আলটিমেটলি ভূমিরূপের নতুন পুনর্যৌবন লাভ সেখান থেকে হতে পারে, এটা তিনি বলার চেষ্টা করেছেন। তো বেসিক পয়েন্টের পরবর্তীতে তিনি কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই বলেছেন। ব্যাকগ্রাউন্ডটা কীরকম? যে ডেভিসের এই চক্র তিনি কোথা থেকে পেলেন? প্রথমত হাটনের যে কনসেপ্ট, অর্থাৎ আমরা যদি বলি যে ইউনিফর্মিটারিয়ানিজম কনসেপ্ট, অর্থাৎ সমতাবাদ। ইউনিফর্মিটারিয়ানিজম কি? অর্থাৎ সমস্ত কিছুই ধীরে 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 গ্রেডেড হয়ে চলবে। গ্রেডেড অর্থাৎ অনেক সময়ব্যাপী, অর্থাৎ এটা একটা টাইম ডিপেন্ডেন্ট পদ্ধতি, ধীরে ধীরে ঘটবে। তাহলে এই সমতাবাদ যেটাকে তিনি বলতে চেয়েছেন, এই সমতাবাদ কনসেপ্টটা কিন্তু তিনি ধার করেছিলেন হাটনের কনসেপ্ট থেকে। এটা কিন্তু আমি প্রথমেই বললাম, খুব ইম্পর্টেন্ট। এবার এই পদ্ধতির মধ্যে আরেকটা পদ্ধতিও এসে যায়, যেটা পরবর্তীতে তিনি অবজার্ভ করেছেন। সেই কারণে আমি প্রথমেই বললাম 1890 থেকে 1900 সালের মধ্যে, কারণ অনেকবার তিনি তার থিওরি চেঞ্জ করেছেন। সেই কারণে সঠিক ডেট কোথাও 1899 পাবে, কোথাও 1890 পাবে, কোথাও 1893 পাবে, কোথাও 92 পাবে তার তথ্যের মধ্যে। কারণ আমরা যারা পেপার তৈরি করতে দেখি, প্রেজেন্টেশন দেওয়া, তারা প্রত্যেকেই কোনো একটা কাজ থিওরি বেসিসে যখন শুরু করে এবং যখন শেষ করে, দুটোর মধ্যে অনেক পার্থক্য চলে আসে। সেই কারণে এই তথ্যগুলো যখন প্রথমবার এসছে, কবে এসছে এবং শেষ কবে এসছে, এটা নিয়েও কিন্তু অনেক চর্চার ব্যাপার রয়েছে। সেই কারণে আমরা ধরে নিই 1890 বা 1899, কারণ এই দুটো সালে তিনি কিন্তু সঠিকভাবে পেপারটাকে প্রথম এবং শেষ কার্যটা দেখাতে পেরেছিলেন। তো যাই হোক, আমরা এই যে থটটা পাচ্ছি, সেখানে গ্রেডেড কনসেপ্টটা দিলেন, কিন্তু গ্রেডেডের পরবর্তীতে যেটা আরেকটা কনসেপ্ট এলো, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক কনসেপ্ট, যেটা কিন্তু কোনো রকমভাবেই এরকম টাইম ডিপেন্ডেন্ট পদ্ধতি নয়। গ্রেডেড কিন্তু টাইম ডিপেন্ডেন্ট পদ্ধতি। ক্যাটাস্ট্রফিক মানে কি? ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে একটা ঝড়, একটা থান্ডারিং ইম্প্যাক্ট পড়লো, একটা কোনো রকমভাবে একটা নদী ফ্ল্যাশ ফ্লাড হলো, এগুলো কিন্তু হঠাৎ করে কোনো একটা নির্দিষ্ট জায়গার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। সেই পরিবর্তনের ধারাটাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তাহলে দুটো কনসেপ্ট একটা পাচ্ছি, ইউনিফর্মিটারিয়ানিজম, দ্বিতীয় হচ্ছে তার উল্টো পদ্ধতি, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট। তাহলে এই দুটো প্রসেসের উপর বেস করে কিন্তু ডেভিসের মডেলকে আমরা যদি জাজ করি, তাহলে দেখা যাবে যে তিনি চার্লস ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ আমরা যে ন্যাচারাল সিলেকশনটাকে দেখতে পাই সেই ঘটনাতে, অর্থাৎ যেখানে বিবর্তন কনসেপ্টকে ব্যাখ্যা করা হয়েছে,
সেই বিবর্তনের ধারাটাও কিন্তু তার মডেলে দেখা যায়, যেখানে যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যে জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব পাবে কোনো একটা স্টেজে, সেটা কিন্তু বারবার সেই স্টেজে সে নিজেকে সক্রিয় করার চেষ্টা করবে। অর্থাৎ এই ধারণাটাও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে প্রথম হচ্ছে একটা পাচ্ছি ইউনিফর্মিটারিয়ানিজম, যেখানে ডেভিস ইউনিফর্মিটারিয়ানিজমের কনসেপ্ট বলছে। দ্বিতীয় কনসেপ্ট বলছে ক্যাটাস্ট্রফিজম, অর্থাৎ হঠাৎ করে পরিবর্তন, যেটা ইউনিফর্মিটির ঠিক উল্টো। এবং তৃতীয় হচ্ছে আমাদের ডারউইনের ন্যাচারাল সিলেকশন। এই তথ্য তিনটেকে কিন্তু তিনি সবথেকে বেশি গুরুত্ব দিলেন। বোঝা গেল? এই তিনটে তথ্যের উপরেই কিন্তু তার ন্যাচারাল পদ্ধতি অর্থাৎ এই নর্মাল সাইকেল অফ ইরোশন দাঁড়িয়ে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যাজাম্পশন। কোনো তথ্য বা কোনো কিছু, কোনো ডেটা বেস যদি করা হয় সেক্ষেত্রে কিছু শর্ত লাগে। তো সেই শর্তটা ডেভিস দিয়েছিল, দুটো শর্ত তিনি কথা বলেছিলেন। একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড সারফেস ইজ কমপ্লেক্স অ্যান্ড ক্যান নট বি টেকেন ফর মডেল। অর্থাৎ আমরা ডেভিসের ক্ষেত্রে একটা ভাস্ট এরিয়া যে দেখব, সেখানে পসিবলি আমরা একটা সমুদ্র থেকে উত্থিত ভূমিরূপের কথা জানবো। অর্থাৎ সমুদ্র, প্রথম অবস্থায় সমুদ্র সে সরে যাবে অথবা সেখান থেকে উঠে আসা কোনো ভূমিরূপ সে কিন্তু কল্পনা করেছিল। এবং সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে আপলিফট ইজ সাডেন, অর্থাৎ কোনো এক্সোজেনেটিক বা কোনো আপলিফমেন্টের ফলে ভূমিরূপের উত্থান ঘটবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এটা মনে করা হবে যে একটা ভাস্ট এরিয়া আমার প্রয়োজন হবে, একটা ভাস্ট এরিয়া, বিশাল রিজিয়ন, মানে এটা মানে চোখে দেখে শেষ করা যাবে না, এত বড় হবে। এবং এর কিন্তু কোনো মাপ তিনি বলেননি। দীর্ঘ অঞ্চল, একটা যৌবন পরিণত বার্ধক্য হতে গেলে সেটার একটা দীর্ঘ পরিচিতি দরকার। সেই কারণে দিস পসিবল বাই অ্যাজুমিং রিসেন্টলি আপলিফটেড এরিয়া বিনিথ দ্য সি, অর্থাৎ সমুদ্র থেকে উত্থিত, সি থেকে উত্থিত একটা ল্যান্ড, সেটার কথা তিনি বললেন। অর্থাৎ যেটা একদমই নবীন সেই ভূমিরূপের কথা তিনি বললেন। এবং দ্বিতীয় বললেন যে আপলিফটটা যে হবে, সি থেকে যে আপলিফট হবে, এটা সাডেন আপলিফটমেন্ট হবে। এবং যখনই আপলিফট হবে তখনই কিন্তু ভূমিরূপের ক্ষয়কার্যের পদ্ধতি কিন্তু দেখা যাবে যে কোনোভাবে না কোনো ফরম্যাটে সেটা শুরু হচ্ছে কোনো পদ্ধতির মধ্যে দিয়ে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ডেভিসকে পরবর্তীতে সমালোচনার মুখে পড়তে হয়। ডেভিস বলেছিল যখন উত্থান কার্য চলবে তখন কোনোভাবে ক্ষয়কার্য চলবে না, অর্থাৎ উত্থানের ক্ষেত্রটা উত্থানই চলবে, তখন কোনোভাবে তার ক্ষয়কার্য চলবে না। অর্থাৎ এই পদ্ধতিতে তিনি যে মতবাদটা দিয়ে চলে গেছিলেন সেখানেই তিনি সমালোচিত হয়েছিলেন, কারণ পরবর্তীতে পেঙ্ক দেখা যায় এই মডেলটাকে সম্পূর্ণভাবে তিনি নস্যাৎ করেছিলেন। তিনি বলেছিলেন যে স্লোপ রিপ্লেস হতে পারে, যেখানে উত্থান এবং ক্ষয়কার্য দুটো একসাথে ঘটবে, এটাই কিন্তু তার পদ্ধতি। ওকে, তাহলে এই ঘটনার রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি নর্মাল সাইকেল অফ ইরোশনের ক্ষেত্রে তিনি কিছু স্টেটমেন্ট তৈরি করেছিলেন। স্টেটমেন্টগুলো একটু জানা যাক, যেগুলো বললে পারে আমরা মডেলটাকে অনেক মাধুর্যতা পাবো বলা যেতে পারে। কিরমভাবে দেখা যাক, যে ডেভিসের সাইকেল অফ ইরোশন কনসেপ্ট এক্সপ্লেন এভলিউশন অফ ল্যান্ডফর্ম ইন অ্যান এরিয়া, অর্থাৎ কোনো একটা জায়গার ল্যান্ডফর্মকে স্ট্রাকচার, প্রসেস এবং স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। ল্যান্ডফর্মকে সৃষ্টির পর কোথা দিয়ে যেতে হবে? স্ট্রাকচার, প্রসেস এবং স্টেজের মধ্যে দিয়ে আমরা যেতে পারছি। তার মানে ইজ আ প্রসেস অফ স্ট্রাকচার, স্টেজ অ্যান্ড প্রসেস হচ্ছে ল্যান্ডফর্ম আমরা একটা ফাংশন। তার মানে আমরা ল্যান্ডফর্মকে আমরা ফাংশন হিসেবে বলতে পারি স্ট্রাকচার প্লাস প্রসেস প্লাস স্টেজ। ওকে, এটা কে দিলেন? ডেভিসের মডেলের ব্যাখ্যাতে তিনি বললেন। ওকে, তাহলে প্রসেস কি? প্রসেস হচ্ছে কিছু মেজর জিওমরফিক এজেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো ইন দ্য কেস অফ নর্মাল সাইকেল অফ ইরোশন, রিভার ইজ দ্য প্রসেস। অর্থাৎ নর্মাল সাইকেল অফ ইরোশনের ক্ষেত্রে তার মানে আমরা কি কাকে দেখব? রিভারকে, নদীকেই আমরা একটা প্রসেসের মিডিয়াম হিসেবে দেখব, কারণ এটা নর্মাল সাইকেল। আমি প্রথমেই বললাম যে এটা রিভার বেসড অর্থাৎ ফ্লুভিয়াল বেসড। স্টেজ বলতে আমরা দেখব সিকোয়েন্স অফ সাইকেল, অর্থাৎ যে সাইকেলগুলো পরপর আসছে, যেমন আমরা বিভিন্ন ভাগে তাকে ভাগ করতে দেখব, সেই স্টেপগুলো সেখানে আলোচনা হবে। ডেভিস কনসিডার 3 স্টেজ, দ্যাট ইজ ইউথ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। অর্থাৎ এক্ষেত্রে তিনি 3টে স্টেজের কথা বলেছিলেন, ইউথ, ম্যাচিওর এবং ওল্ড। পরবর্তীতে এটাকে আবার একটা নতুন ইউথের আগে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা বলেও একটা চর্চা করা হয়। তো বেসিক জায়গা থেকে কিন্তু 3টে স্টেজের কথাই বলা হয়, কিন্তু ইউথটার প্রাথমিক অবস্থা, এটা কৈশোর
পর্যায় বলেও একটা নতুন পর্যায় অ্যাড করা হয়েছে। অ্যাকর্ডিং টু ডেভিস, এভলিউশন অফ ল্যান্ডফর্ম ইন এনি এরিয়া টেক্স দ্য ফলোয়িং কন্ডিশন। কোনো একটা জায়গায় ডেভিসের মতবাদকে কার্যকর হতে গেলে অ্যান ইনিশিয়াল সেট অফ ল্যান্ডফর্ম পাস থ্রু এ সিরিজ অফ সিকোয়েন্সিয়াল ল্যান্ডফর্ম, অর্থাৎ একটা অঞ্চলের ভূমি উত্থানের পরবর্তীতে সেটা বিভিন্ন ধরনের স্টেজের মধ্যে দিয়ে পাস করবে, গো থ্রু করবে। তাহলে ডেভিসের এই আলটিমেট ল্যান্ডফর্ম কল্ড পেনিপ্লেন, একদম শেষ অবস্থায় একটা ল্যান্ডফর্ম আলটিমেট ল্যান্ডফর্ম হিসেবে দেখা যাবে, যেটাকে তিনি নাম দিয়েছিলেন কি? পেনিপ্লেন, অর্থাৎ সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমি, দেয়ারফর দিস কনসেপ্ট অলসো নোন অ্যাজ দ্য কনসেপ্ট অফ পেনিপ্লেনেশন। সেই কারণে এই তত্ত্বকে আমরা আরেকটা নামেও জানতে পারি, পেনিপ্লেনেশন কনসেপ্ট। অর্থাৎ প্রশ্নটা এইভাবে না দিল যে নর্মাল সাইকেল অফ ইরোশন ডেভিসের, এটা না দিয়ে পেনিপ্লেনেশন কনসেপ্ট কার? চারজনের নাম দিল, হাটন, গিলবার্ট, পাওয়েল এবং ডেভিস। তখন তোমাদের উত্তর অটোমেটিক্যালি তোমাদের চলে আসবে। ইভেন দো দেয়ার ইজ এন ট্রায়োলজি, ডেভিস আরও একটা ট্রায়োলজি ইম্পর্টেন্স দিয়েছিলেন। সেখানে তিনি কনসিডার করেছিলেন ল্যান্ডফর্ম যেখানে মিলিয়নস অফ ইয়ার্স লাগছে, সেখানে তিনি বলেছিলেন যে দেয়ার ইজ এ ট্রায়োলজি, ডেভিস ডাজ নট গিভ ইম্পর্টেন্ট টু প্রসেস। তিনি কিন্তু এই ট্রায়োলজিতে প্রসেসকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন না। ডেভিস গিভস মোর ইম্পর্টেন্ট টু স্টেজ, অর্থাৎ প্রসেসের থেকেও স্টেজকে বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ কি পদ্ধতিতে ক্ষয় হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কি কি ধাপে ক্ষয় হচ্ছে সেটা তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। এটাও কিন্তু একটা সমালোচনার জায়গা তৈরি করেছিল। ইট ইজ পসিবল টু এক্সপ্লেন ইনিশিয়াল স্টেজ, ইউথফুল স্টেজ, ম্যাচিওর স্টেজ অ্যান্ড ওল্ড স্টেজ ইন দ্য সাইকেল অফ ইরোশন। আমরা সেটাই এখানে এক্সপ্লেন করতে দেখব। দেখো, আমরা যে ল্যান্ডফর্মের ফাংশন দেখলাম সেটা যদি আমরা দেখি তাহলে স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এসপিটি এইভাবে আমরা দেখি, যেখানে স্ট্রাকচার বলতে আমরা নেচার অফ রক, অ্যারেঞ্জমেন্ট অফ রক, অর্থাৎ স্ট্রাকচার বলতে আমরা কি কি জিনিসকে বুঝবো? স্ট্রাকচার বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে নেচার অফ রক, অর্থাৎ শিলার কি গঠন, শিলার কি প্রকৃতি, তার অ্যারেঞ্জমেন্ট কি, রকের ক্যারেক্টার কীরকম, অ্যালাইনমেন্ট কীরকম রক্সের, ওকে, রেজিস্টিভিটি কীরকম রক্সের সেটা, অর্থাৎ কী ধরনের শিলার মধ্যে দিয়ে যাচ্ছে, তার রেজিস্ট্যান্স কতটা, তার বাধা দেওয়ার ক্ষমতা কতটা, এটা সবটাই হচ্ছে তার স্ট্রাকচার, অর্থাৎ গঠনকে ডিনোট করছে। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে প্রসেস, অর্থাৎ কি পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে, ডিনোট এক্সোজেনেটিক অ্যান্ড এন্ডোজেনেটিক প্রসেস, অর্থাৎ আমরা ভেতরের কার্য দেখব না বাইরের কার্য দেখব, দুটোকেই তিনি বলছেন প্রসেস। অর্থাৎ একটা আমরা ডায়াস্ট্রফিক ফোর্স দেখব, ডায়াস্ট্রফিক মানে হচ্ছে ভেতরের গল্প, আরেকটা হচ্ছে এক্সোজেনেটিক, অর্থাৎ বাইরের কি কি ঘটনা সেখানে প্রসেসের মধ্যে আসছে সেটাও কিন্তু তিনি এর মধ্যে এলাবোরেট করেছিলেন। তৃতীয় যে ধাপটা কিন্তু প্রসেসের থেকেও তিনি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন কাকে? স্টেজকে। ডিনোট দ্যাট দ্য সাকসেসিভ ফেজ, দ্যাট ইজ ইউথ, ম্যাচিওর এবং ওল্ড, অর্থাৎ যৌবন, পরিণত এবং বার্ধক্য, এই তিনটে স্টেজ তিনি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বলেছিলেন এবং এখানেই ভূমিরূপের গঠন লক্ষ্য করা যায়। কিভাবে সেটাই এখন ব্যাখ্যা। ইনিশিয়াল স্টেজে অর্থাৎ একদম প্রাথমিক অবস্থায় দেখা যায় যে ভূমিরূপের ক্ষেত্রে একটা লার্জ ভাস্ট এরিয়ার কথা তিনি যে বলেছিলেন সেটা এখানে সমুদ্র থেকে উত্থিত হবে। একদম প্রাথমিক অবস্থায় সমুদ্র থেকে উত্থিত হবে। দ্য এরিয়া হ্যাজ নো রিলিফ অ্যান্ড ইনিশিয়াল স্লোপ, এখানে ভূমিরূপের মধ্যে কোনো রকম গ্রেডেশন থাকবে না, কোনো রকম একটা ইনিশিয়াল সাধারণ একটা ঢাল তৈরি হবে মাত্র। একটা বলতে পারা যায় যে ভূমিরূপের মধ্যে কোনো রকম সেখানে এরকম আন্ডুলেশন থাকবে না, অর্থাৎ এবড়ো খেবড়ো যে বৈপরীত্যতা সেটা থাকবে না। এরিয়া হ্যাজ নো প্রপার ড্রেনেজ, অর্থাৎ কোনো রকম সেখানে ভালো মানের ড্রেনেজ সিস্টেম থাকবে না। ওই বৃষ্টির জল ধীরে 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 অঞ্চলটাকে ক্ষয় করবে বা এরকম কিছু একটা অঞ্চল তৈরি হতে দেখা যাবে। সারফেস হ্যাজ স্মল ডিপ্রেশন, সারফেসের উপর ছোট ছোট ডিপ্রেশন থাকবে মাত্র, ছোট গর্ত তৈরি হতে পারে। হোয়েন রেনফল অন দ্য এরিয়া দ্য ডিপ্রেশন আর ফিল্ড অ্যান্ড ওয়াটার ওভারফ্লো, কোনো সময় বৃষ্টিতে সেই ডিপ্রেশনগুলো ভরে যাবে এবং জল সেখান দিয়ে ওভারফ্লো করে ইনিশিয়াল স্লোপ দিয়ে ধীরে ধীরে একটা প্রাথমিক নদী তৈরি করবে, যে নদীটার নাম হলো কনসিকুয়েন্ট স্ট্রিম বা অনুগামী নদী। প্রাথমিক অবস্থায় তার মানে আমার এখানে যে ছোট ছোট গর্তগুলো তৈরি হবে সেই গর্তগুলো বৃষ্টির জলে ফিল হবে, ধীরে ধীরে একে অপরের সাথে ওভারফ্লোতে কানেক্ট হবে এবং এই প্রাথমিক ঢাল বরাবর একটা জলের স্রোত তৈরি হবে যেটার নাম অনুগামী নদী বা কনসিকুয়েন্ট স্ট্রিম। আশা করি বোঝাতে পারছি।
এবার দেখো ইনিশিয়াল স্টেজে যে অঞ্চলটার কথা বলা হচ্ছে, যে অবস্থার কথা বলা হচ্ছে, সেটা এই রকম একটা জায়গা, আপলিফটেড ল্যান্ডমাস সবে এসেছে, এরকম একটা পর্যায়। এইবার এই স্টেজের পর সে ইউতে আসবে, তারপরে সে ম্যাচুরিটিতে, তারপরে ওল্ডে গিয়ে সে একটা পেনিপ্লেন গঠন করে অঞ্চলটাকে একদম প্রথম পর্যায়ের ক্ষয়চক্রকে শেষ করবে। এটা হচ্ছে স্টেজেস অফ ইরোশন, বোঝা গেল? এবার দেখা যাক কি বলছে ইউথফুল স্টেজে। এইবার যখন নদীটি একটা ইউথফুল স্টেজ বা প্রাথমিক অবস্থা থেকে অঞ্চলটি ধীরে ধীরে যৌবন পর্যায়ের দিকে যাবে, অর্থাৎ এটাকেই বলা যেতে পারে তার প্রথম পর্যায়। হ্যাঁ, এখান থেকেই অ্যাকচুয়ালি নদীর গঠন, ল্যান্ডফর্মের গঠন, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। সেই কারণে এই স্টেজটাকেই ডেভিসের মতে কিন্তু 1 নম্বর স্টেজ বলা হবে। এবার এখানে ড্রেনেজ ডেভেলপ করবে একদম ওয়েল মেনটেন্ড ওয়েতে, তার মানে প্রথম প্রাথমিক অবস্থা পেরিয়ে ইউথফুল স্টেজে আমরা ড্রেনেজ গঠন সঠিক দেখতে পারবো। দ্বিতীয় স্টেজে রিভার স্টার্ট ইরোশনাল ওয়ার্ক, অর্থাৎ নদী এই স্টেজে তার ক্ষয়ের কার্য শুরু করতে পারবে। তার মানে একটা ড্রেনেজ নেটওয়ার্ক শুরু হচ্ছে 1 নম্বর, এবং তার ইরোশনাল অ্যাক্টিভিটিও কিন্তু শুরু হচ্ছে। তাহলে দুটো কাজ আমরা শুরু হতে দেখছি। এরপরে দেখা যাবে 3 নম্বর ইরোশনাল কাজটা কিরকম হবে। দেখো তার 3 নম্বর, ভার্টিক্যাল ইরোশন ইজ মোর দ্যান ল্যাটারাল ইরোশন, অর্থাৎ সে নিম্ন ক্ষয় করবে পার্শ্ব ক্ষয়ের তুলনায়। অর্থাৎ এখানে সে ভি শেপ ভ্যালি ফরমেশনের দিকে গুরুত্ব অনুভব করবে বা গুরুত্ব দেবে। অর্থাৎ আই শেপ ভ্যালি বা ভি শেপ ভ্যালি এই ফরমেশনের ক্ষেত্রে আমরা দেখব। যদি অঞ্চলটাতে বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ আর্দ্র অঞ্চল হয়, সেক্ষেত্রে ভি শেপ ভ্যালি ফরমেশনের দিকে যাবে। যদি অঞ্চলটা শুষ্ক অঞ্চলের দিকে হয়, তাহলে সে আই আকৃতি শেপের দিকে যাবে। কারণ এক্ষেত্রে যদি সে শুষ্ক অঞ্চল তৈরি করে, সেক্ষেত্রে দেখা যাবে সে ক্যানিয়ন ফরমেশনে যাচ্ছে। যদি ভি শেপ ভ্যালি ফরমেশনে যায়, সেখানে সে জর্জ ফরমেশনের দিকে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাবো। রিলিফ ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, এবং ভূমিরূপও কিন্তু ধীরে ধীরে এক্ষেত্রে অনেক বড় একটা ঢালের দিকে সে অনুসরণ করবে। ইন্টারফ্লো রিচ ব্রড হতে থাকবে, এবং স্মল স্মল চ্যানেলগুলো ইউথফুল স্টেজে একে অপরের সাথে মিশে একটু বড় নদীর সাথে মেশার চেষ্টা করবে। ইউথফুল স্টেজ এন্ড হোয়েন ইনিশিয়াল সারফেস ইজ টোটালি রিমুভ, অর্থাৎ যখন এই প্রাথমিক ঢাল পুরোটাই নষ্ট হয়ে যায়, তখনই ইউথফুল স্টেজ ধ্বংস হবে, এবং ধীরে ধীরে আমরা ইউথফুল স্টেজের শেষে চলে আসবো। দিস ইজ ইউথফুল স্টেজ কনফিগারেশন। তোমরা ডায়াগ্রাম থেকে স্পষ্টই বুঝতে পারছো। দ্বিতীয় স্টেজের পরে আসবে তৃতীয় স্টেজ, ম্যাচিউর স্টেজ। ম্যাচিউর স্টেজে অর্থাৎ পরিণত পর্যায়ে দেখো নদী এখন অনেকটা টাইম পেরিয়ে চলে এসছে, টাইম বাউন্ড পদ্ধতি যেহেতু এটা, সুতরাং টাইমের মধ্যেই ফরমেশন নিচ্ছে, কিন্তু কত দিনে নিচ্ছে ডেভিস কিন্তু এই বিষয়ে সঠিক ক্যালকুলেশন দিতে পারেননি। ম্যাচুরিটি বলছে যে এই সেড টু হ্যাভ রিচ হোয়েন রিলিফ ইজ ম্যাক্সিমাম। এটা পুরোটাই কিন্তু ডেভিসের মডেলটি একটা মানুষের জীবন থেকে নেওয়া উদ্ভূত পদ্ধতি বলা যায়, যেখানে আমরা যৌবন পরিণত বার্ধক্য দেখতে পাচ্ছি। সেম পর্যায়গুলো নদী এবং তার ভূমিরূপের অবস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সে কারণে রিলিফ এই সময়ে দেখা যাবে ম্যাক্সিমাম, সর্বাধিক ম্যাচুরিটির অবস্থাতে সবথেকে বেশি ভূমিরূপের অবস্থা তৈরি করবে। ইনিশিয়াল সারফেস ইজ টোটালি রিমুভড, প্রাথমিক যে ভূমিরূপের গঠন ছিল সেটা এখন সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। ইন অ্যান এরিয়া এনি পার্ট অফ ইজ অনলি পার্ট অফ ভ্যালি স্লোপ, এবং এক্ষেত্রে কিন্তু আমরা শুধু উপত্যকার ঢাল দেখতে পাবো। এবড়ো খেবড়োতা, পরিপক্কতা, এগুলো সব এখানে দেখা যাবে। With the development of maturity, vertical erosion stop and lateral erosion become more important, অর্থাৎ এই সময় কিন্তু আই বা ভি ধীরে 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 রিমুভ হয়ে যাবে, এবং ধীরে ধীরে নদী চওড়া ভূমিরূপ ভ্যালি ফরমেশনের দিকে যাবে, মানে ফ্ল্যাট ইউ তৈরি করবে। এবং এক্ষেত্রে আমরা মিয়েন্ডার, অক্সবো লেক, ফ্ল্যাট প্লেন এগুলোও ধীরে ধীরে তৈরি হতে দেখব। এবং প্রমিনেন্ট, আমরা জানি যে মিয়েন্ডার ফরমেশন এক্ষেত্রে খুব গুরুত্ব পেয়ে থাকে, তোমরা সকলেই জানো। ল্যাটারাল ইরোশন রিডিউস দ্য ইন্টারফ্লো জাস্ট ফার্দার, অর্থাৎ ল্যাটারাল ইরোশন কিন্তু ধীরে ধীরে ইন্টারফ্লোকে বাড়িয়ে দেবে, এবং সে কিন্তু পরবর্তী চ্যানেলের দিকে, অর্থাৎ সে বড় নদী ফরমেশনের দিকে নিজেকে নিয়ে যাবে। দিস ফাইনালি লিড টু ওল্ড স্টেজ, এবং এটার পরেই দেখা যাবে যে নদী আমরা বার্ধক্য পর্যায়ের দিকে এগোচ্ছে। তো এই অবস্থার পরে দেখো ম্যাচিওর স্টেজে এসে, ম্যাচিওর স্টেজের যে গঠন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নদী যদি এই অবস্থার ক্ষেত্রটা দেখা যায়, তাহলে আমরা বেস লেভেল যে অবস্থাটা দেখছি, বেস লেভেলের একদম দ্বিতীয় পর্যায়ে, মানে বেস লেভেল বলতে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠটাকে যদি আমি বেস লেভেল ধরি, তাহলে প্রাথমিক অবস্থায় ইয়াং স্টেজ পেরিয়ে সে যখন ম্যাচিওর স্টেজে আসছে, দেখো ভূমিরূপ অনেক বেশি ব্রডেন, এখানে অনেক এবড়ো খেবড়োতা দেখা যাচ্ছে।
এবং এটা এখানে কিন্তু একটাই উপত্যকার গঠন তৈরি করে বোঝানো হয়েছে। তৃতীয় স্টেজে আমরা আসব, তার আগে দেখে নাও যে ইয়াং স্টেজে ভি শেপ ভ্যালি ফর্মেশন, দেখো ম্যাচিওর স্টেজে একটা ইউ শেপ ভ্যালি ফর্মেশনের দিকে যাচ্ছে এবং ওল্ড স্টেজে সেটা আরও ব্রডেন্ড হয়ে যাচ্ছে। এটা নদীর গঠনের ক্ষেত্রেও কার্যকর। এখানেও দেখো ইউ শেপ ভ্যালি, ভি অনেক চওড়া হচ্ছে ম্যাচিউরিটিতে এবং ধীরে ধীরে সেটা আরও চওড়া হয়ে যাচ্ছে আমাদের ওল্ড স্টেজের ক্ষেত্রে। তো এই ফর্মেশনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো ছোটোবেলা থেকে তারা কিন্তু সবটাই জানো যে আমাদের নদীর গঠন এবং তার সাথে ভূমিরূপের গঠন প্যারালাল চলছে। সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে স্যার রিভারের যৌবন পরিণত বার্ধক্য নাকি ভূমিরূপের? দুটোই একসাথে, ভূমিরূপেরও চেঞ্জ হচ্ছে, নদীরও চেঞ্জ হচ্ছে। এবং ওল্ড স্টেজে এসে দেখা যাবে যে আপার আপলিফটেড এরিয়া ইজ অলমোস্ট রিমুভড, যে উপরের ভূমিরূপের অবস্থা ছিল সে পুরোটাই চেঞ্জ করে ফেলেছে। রিজিয়ান বিকাম এ ভাস্ট ইরোশনাল প্লেন। একদম প্রাথমিক অবস্থায় যে ইনিশিয়াল স্টেজে নদীর গঠন ছিল, যে ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে এসেছিল, প্রায় সেরকম ভূমিরূপের কাছাকাছি চলে এসছে বলে একে তখন আমরা পেনি প্লেন নাম দেব বা অলমোস্ট প্লেন রিজিয়ান বলবো। রিজিয়ান ইজ কভার্ড উইথ থিক অ্যালোভিয়াম। এই সময় প্রচুর পলি মাটি তৈরি হবে ভূমিরূপের উপরিভাগে। স্লোপ ইজ ভেরি লো এবং ড্রেনেজ খুব খারাপ অবস্থায়, মানে ড্রেনেজ গঠন একদমই আছে যেটুকু সেটুকুও মানে শেষের অবস্থায় চলে গেছে। ওই সমুদ্র থেকে একটু জোয়ার ভাটার জল সেই নদীগুলোতে কাজ করছে। ব্রেডেড অবস্থা তো অবশ্যই। মার্সি এরিয়া প্রচুর তৈরি হবে। মডার্ন নক প্রচুর পরিমাণ তৈরি হবে। রেসিডুয়াল যে রকগুলো যেগুলো কঠিন শিলা, সেখানে একটু উঁচু উঁচু ঢিপি তৈরি করবে যেগুলোকে মডার্ন নক বলা হয়। সেগুলো কিন্তু ভূমিরূপের উপর ছোট 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 এরকম টিলা সদৃশ হয়ে অবস্থান করবে। পেনি প্লেন হ্যাজ সিমিলার কন্ডিশন টু দ্য ইনিশিয়াল কন্ডিশন। অর্থাৎ দেখো একটু আগেই বললাম যে এটা পেনি প্লেন হচ্ছে একদম প্রাথমিক অবস্থার মতোই ভূমিরূপের গঠন তৈরি করবে, যেখানে সারফেস দিস ক্যান ফর্ম দেয়ার বিগিনিং আর ইনিশিয়াল সারফেস অফ নেক্সট সাইকেল। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় সাইকেল শুরু হওয়ার পদ্ধতির প্রাথমিক অবস্থা তৈরি করবে বলা যেতে পারে। অর্থাৎ পেনি প্লেন ফর্মেশন যখন হয়ে যাবে তখন ভূগঠন চেষ্টা করবে সেকেন্ড সাইকেল অফ ইরোশনে আসার। অর্থাৎ কোনো একটা জায়গা সাইকেল অফ ইরোশন কিন্তু কখনো শেষ হবে না, কখনো সেটা প্রাথমিক অবস্থা শেষ হচ্ছে, কোনো জায়গায় দেখা যাবে পেনি প্লেন শেষ হয়ে গিয়ে আবার সেকেন্ড সাইকেল অফ ইরোশন ফর্মেশন নিচ্ছে। তো এই হচ্ছে ওল্ড স্টেজের কনসেপ্ট, ঠিক আছে। তো দেখা যাক এখানে রিভার কোর্সগুলো কীরকম। প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে ভূমিরূপের রিভার কোর্স অনেক বেশি খাড়া, তারপরে ধীরে ধীরে সে মিয়েন্ডার ফর্মেশন নিয়েছে এবং লাস্টে সমুদ্রে মেশার সময় সে ব্রেডেড ফর্মেশন নিয়ে সমুদ্রে অনেক বড় একটা, কারণ সে এত পলল নিয়ে আসছে যে বার্ধক্য পর্যায়ে সে কিন্তু আর নিজেকে নিয়ে চলতে পারছে না, সেই কারণে অনেক ব্রাঞ্চে সে ভেঙে যায় এবং আলটিমেটলি গিয়ে সমুদ্রে মেশার চেষ্টা করে। তো কিছু সুবিধা অসুবিধা, মানে কিছু কেউ তো কিছু সমালোচনা করবেই, কেউ কারোর মতামত একেবারে গ্রহণযোগ্য হবে এটাও তো ঠিক নয়। আর এটা স্বাভাবিক যে সব কিছুরই একটা বিকল্প থাকা উচিত, তাই না? তো সেক্ষেত্রে লিমিটেশন যদি দেখা যায়, যে র্যাপিড আপলিফমেন্টের কথা যে বলেছিলেন সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কোনো ভূমিরূপ যে দ্রুত সমুদ্র থেকে উঠে আসবে এবং এত বড় ল্যান্ডমাস উঠে আসবে সেটা সম্ভব না। যেমন আমরা ভাবছি যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই অঞ্চলটা ধরে একটা বিশাল বড় রিজিয়ান নতুন করে ফর্মেশন নিচ্ছে, সেটা যেমন জিল্যান্ডিয়া নাম যার। তো জিল্যান্ডিয়া আদৌ কতদিনে উঠে আসবে, এটা তারপরে নর্মাল সাইকেল অফ ইরোশন কতদিনে কাজ করবে, এটা সম্পূর্ণভাবে একটা অনুমান সাপেক্ষ, এটা হাইপোথেটিক্যাল। সুতরাং এটা মনে করা হয় যে ডেভিসের মতবাদটা, ডেভিস কতদিন বেঁচেছিল, তার জীবনে সে শেষের দিকে এসে তার সাইকেল অফ ইরোশন, সে যখন তার জীবনে কি সে যৌবন পরিণত বার্ধক্য কোনো ভূমিরূপে দেখে আছে? একদমই নয়। এটা পুরোটাই একটা অবজারভেশনাল, একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যেটা যে কারণে আমরা এদেরকে আর্মচেয়ার জিওগ্রাফার বলে থাকি। কারণ এরা প্রত্যেকেই কি হয়েছে, কোনো একটা কনসেপ্টকে বেস করে, কোনো একটা নীতিকে ধরে তারা এগিয়েছে এবং দেখার চেষ্টা করেছে যে এটা এরকম হতে পারে। সেই কারণে এই ধরনের মতবাদগুলো আমরা কিন্তু চট করে দেখব না। তো র্যাপিড আপলিফমেন্ট কোনোদিনই ভূমিরূপের ক্ষেত্রে হয় না। স্লো পিরিয়ড অফ ইরোশন ক্যান বি ডিসরাপ্টেড বাই ডাইনামিক এন্ডোজেনেসিস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। দেখো ভূমিরূপের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ফ্যাক্টর। আজকে এখানে দেখো কী হারে বৃষ্টিপাত হচ্ছে আমাদের এখানে। আমরা মনসুন ভেবেছিলাম যে এই বছর এল নিনো এনসো ইম্প্যাক্ট আছে, অনেকটা লেট হবে।
অনেক প্রেডিকশান দিয়েছিল, তারপরে শেষের দিকে দেখা গেলো মনসুন আমাদের টাইমের আগে ঢুকে যাচ্ছে, অর্থাৎ 8ই জুন যে টাইমটা বলা হয় কেরালাতে 1 জুন, সেক্ষেত্রেও দেখা গেলো সে কিন্তু এপ্রিলের শেষের দিকে হিট করে যাচ্ছে। তার মানে পরের বছর এটা হয়তো দেখা যাবে কিছুদিন লেট হচ্ছে। এটা আমার কথা মতো হবে, তোমার কথা মতো হবে, ঈশ্বরের চেষ্টায় হবে, এগুলো আমাদের হাতে নেই। সুতরাং ভগবান কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করছে এবং ভগবান অ্যাকচুয়ালি কিভাবে আছে সেটাও আমাদের জানা নেই। তো সেই ফরম্যাটটা সম্পূর্ণটাই ক্লাইমেট ওরিয়েন্টেশন, যেটা না দেখা হয় সেটাই আমরা ভগবান বলে ডেসক্রাইব করি, তাই না? তো সেক্ষেত্রে ক্লাইমেটিক ফিচার্স, ক্লাইমেট চেঞ্জ, এই যে গেমটা, সেটা নিয়ে ডেভিস কিছু বলেনি। তো ডেভিসের এই মতবাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ক্লাইমেট ফিচার চেঞ্জ হয়ে গেলে এবং আলটিমেটলি ভূমিরূপের গঠনের ক্ষেত্রে তার পরিবর্তন এলো, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না ডেভিসের মত থেকে। আপলিফমেন্ট এবং ডেনুডেশন দুটো সেপারেট এপিসোড ডেভিস করে দিয়েছে। কি, যখন উত্থান ঘটবে তখন ক্ষয় হবে না, যখন ক্ষয় হবে তখন আর উত্থান হবে না। এই রকম ভাগ্যচক্র কখনো হতে পারে না। আমাদের জন্মের পর থেকেই আমরা ক্ষয়ের দিকে চলতে থাকি, সাথে সাথে বাড়তেও থাকি। সুতরাং জন্মরহিত প্রক্রিয়া এবং এক্ষেত্রে ডেনুরেশন অর্থাৎ ক্ষয় এবং উত্থান দুটো আলাদা পদ্ধতি ডেভিস যে বলেছে সেটা কিন্তু নয়। আমরা এটাকেও খণ্ডন করছি এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যার জায়গা তৈরি করেছে। অর্থাৎ স্লোপ রিপ্লেসমেন্ট যে থিওরিগুলো পরবর্তীতে তৈরি হয়েছে, স্লোপ পিছন দিকে সরে যাচ্ছে এবং আমাদের ক্ষেত্রে ডেভিসের মতবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্লোপ ধীরে ধীরে নিচের দিকে আসছে। তাহলে এই দুই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্লোপ রিপ্লেস করবে না স্লোপ ডিগ্রেড করবে, এই দুটোও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করছে। লং স্ট্যাবিলিটি ল্যান্ডমাস, দীর্ঘ সময় ধরে একই রকমভাবে ল্যান্ডমাস থাকবে এরকম সম্ভব না, যেটা ডেভিস বলেছিল। এবং রক স্ট্রাকচার মে নট বি হোমোজিনিয়াস, অর্থাৎ শিলাস্তর বা শিলাচক্রও যে একই রকম হবে, হোমোজিনিয়াস হবে, সেটাও কিন্তু ডেভিসের চক্র থেকে যে জানতে পারা যাচ্ছে এটা কিন্তু নয়। তো এই হচ্ছে আমাদের ডেভিসের মডেল। কিন্তু এই ডেভিসের মডেলে যে জায়গাটা হঠাৎ করে আমার মনে হলো সেটা হচ্ছে যে দেখো এখানে লিমিটেশনের ক্ষেত্রে যে আমরা চক্রগুলোর কথা বলছি, সেখানে হঠাৎ করে যদি কোনো একটা ফরমেশন চেঞ্জ হয়ে যায়, যেমন এই যে উত্থান পরবর্তীতে যৌবন পরিণত পর্যায়ে হঠাৎ করে আবার ভূমিরূপ যদি উত্থান ঘটে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে ডেভিসের মতবাদ কি, সেই কনসেপ্টটাই যদি আমরা ডেসক্রাইব করি, সেই কনসেপ্টটাই কিন্তু আমাদের কাছে যে পদ্ধতিগত জিনিস নিয়ে আসছে সেটাকে আমরা বলছি রেজুভিনেশন। কি বলছি? রেজুভিনেশন। সেই রেজুভিনেশন কনসেপ্টটাই কিন্তু আমরা আজকে দ্বিতীয় কনসেপ্ট হিসেবে জানব। দেখো যদি আমরা এই ডেভিসের সাইকেলের ক্ষেত্রে দেখি, তাহলে হঠাৎ করে যদি নদীর গঠনের মধ্যে পার্থক্য চলে আসে, অর্থাৎ নদী গঠন যদি যৌবন পরিণত বার্ধক্য হঠাৎ করে চেঞ্জ করে ফেলে, অর্থাৎ যৌবনের মধ্যে বা বার্ধক্যের মধ্যে বা পরিণত পর্যায়ের মধ্যে কোনো এক পর্যায়ে নদী হঠাৎ করে তার গতি পরিবর্তন করে যৌবনের মতো নেচার তৈরি করে, বা বার্ধক্য পর্যায়ে এসে হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে বা গতির পরিবর্তন করে সে আবার পুনরায় যৌবন অবস্থার মতো পরিবর্তন তার মধ্যে চেঞ্জ লক্ষ্য করা যায়, তাকেই আমরা বলে থাকি পুনর্যৌবন লাভ, বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি রেজুভিনেশন। এখন রিভার স্পিড অ্যান্ড ইরোসিভ পাওয়ার ইনক্রিজেস রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন ডাউনওয়ার্ড ইরোশন। ভার্টিক্যাল ইরোশন যদি হঠাৎ বেড়ে যায় নদীর ক্ষেত্রে, অর্থাৎ আমি পরিণত পর্যায়ে যে ক্যারেক্টারগুলো দেখছি বা বার্ধক্য পর্যায়ে যে ক্যারেক্টার দেখছি, সেটা যদি যৌবন পর্যায়ের মতো শুরু হয়ে যায়, সেটাকেই বলা হবে পুনর্যৌবন লাভ বা রেজুভিনেশন। ক্যারেক্টার অফ রেজুভিনেটেড রিভার ইনক্লুড কি? ওয়াটার দ্যাট ফ্লো র্যাপিডলি উইথ স্লোপিং সাইড দ্যাট ক্রিয়েট স্টিপ কাট, অর্থাৎ ভ্যালি ফ্লোরকে যদি সে খাড়াভাবে কাট করতে থাকে, অর্থাৎ ভি শেপ বা আই শেপ নতুন করে ফরমেশন নিতে থাকে, সেটাই কিন্তু রেজুভিনেটেড রিভারের ক্ষেত্রে পার্থক্য তৈরি করবে। এবার এর ক্যারেক্টার বুঝলাম, এর কারণটা কি? দেখো 4-5 ধরনের কারণ হতে পারে বিজ্ঞানীরা যেটুকু বুঝতে পেরেছে। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে ইউস্ট্যাটিক চ্যানেল, ইউস্ট্যাটিক রেজুভিনেশন। কি হয়? যদি সি লেভেল হঠাৎ করে নেমে যায়, তাহলে ভূভাগটা উঠে এলো, তাহলে এই পদ্ধতিতে আমাদের ল্যান্ড আপলিফট হবে এবং এই মনে হবে সমুদ্র নিচে বসে গেছে।
কিন্তু সমুদ্র অ্যাকচুয়ালি সরে যাচ্ছে। তাহলে ল্যান্ডমাসটা আমরা আপাতভাবে মনে করছি উঠে আসছে, একে বলবো ইউস্ট্যাটিক রেজুভিনেশন। যদি ল্যান্ডমাস আপলিফটেড হয় নিজের থেকে টেকটনিক অ্যাক্টিভিটির মাধ্যমে, সেও তো উঠে আসতে পারে সমুদ্রের মধ্যে থেকে, একটা প্লেট ঘষা লেগে উপরে উঠে এলো, এর ফল হচ্ছে টেকটনিক আপলিফটমেন্ট। এর ফলেও কিন্তু নদীর গতিপথ পরিবর্তন ঘটবে বা নদীতে পরিবর্তন আসবে। তৃতীয় যে কারণটা সেটাকে বলা হয় প্লুভিয়াল রেজুভিনেশন, যেটার মানে কি ভলিউম অফ ওয়াটার দ্যাট ইজ কোনোভাবে বৃষ্টিপাত বেড়ে গেল বা হঠাৎ করে কোনো নদী আরেকটা নদীর মধ্যে ঢুকে গেল, এই যে চেঞ্জেস, সাডেন চেঞ্জের ফলে নদীর মধ্যেকার যে জলের পরিমাণ হঠাৎ বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় প্লুভিয়াল রেজুভিনেশন, প্লুভিয়াল রেজুভিনেশন। অ্যান্ড থার্ড, রিভার ক্যাপচার, অর্থাৎ নদী, একটা নদী রিভার পাইরেট হয়ে গেল। রিভার পাইরেসি মানে আমি একটু আগে যে বলছিলাম, একটা নদী, বড় নদী আরেকটা বড় নদীর সাথে জুড়ে গেল, সেটার ফলেও কিন্তু আমরা ওই নদীর গঠনের মধ্যে পার্থক্য, এবং সেটাও কিন্তু কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয়, কিন্তু নদীর প্রাথমিক অবস্থায় মানে ভূমিরূপের প্রাথমিক অবস্থা বা যৌবন অবস্থার মধ্যে পুরো অ্যাকুরেট কাজ করবে না, কাইন্ড অফ কাজ করবে। সেই কারণেই এই অবস্থাটা ভূমিরূপের গঠনের ক্ষেত্রে তো পরিবর্তন আনছে, সেই কারণে একে আমরা রেজুভিনেশন বলবো। এবার রেজুভিনেশনের ক্ষেত্রে আমরা যে ফিচারগুলো রেজুভিনেশনের ক্ষেত্রে দেখবো, একটা নিক পয়েন্ট, টেরাস, ভ্যালি ইন ভ্যালি, ইনসিস্ট অর এন্ট্রিচ মিয়েন্ডার, অর্থাৎ এই যে ওয়াটারফল, অক্সবো লেক, রিভার ক্যাপচার, ইনসিস্ট মিয়েন্ডার, রিভার টেরাস, এই ঘটনাগুলো যদি নদীর মধ্যে থাকে আমরা বুঝবো যে মাইট বি রিভার ইজ গোয়িং অন বা গোয়িং বাই রিভার রেজুভিনেশন। ওকে, অর্থাৎ এই ফিচার্সগুলো যদি কোনো একটা নদীর মধ্যে চলে আসে তাহলে বুঝতে হবে নদীটি পুনর্যৌবন লাভ ঘটেছে। ওকে, তো কিভাবে ঘটছে দেখো, একটু দেখা যাক। নিক পয়েন্ট হচ্ছে কি, যে নদীর মধ্যে কারোর একজনের প্রশ্ন ছিল নিক পয়েন্ট কি, যে নিক পয়েন্ট হচ্ছে ইজ আ পার্ট অফ রিভার অর চ্যানেল হোয়ার দেয়ার ইজ এ শার্প চেঞ্জ, অর্থাৎ চ্যানেলের মধ্যে হঠাৎ করে যদি বেন্ডিং চলে আসে, হঠাৎ করে যদি জলের চেঞ্জ হয়, অর্থাৎ তার সে প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে সে তার প্রবাহের মাত্রাটাকে পরিবর্তন ঘটলো, কি হয় সেক্ষেত্রে এই চ্যানেলের ফরমেশনটা খেয়াল করতে হবে যে কোনো একটা পয়েন্টে রিভার অর চ্যানেল হোয়ার দেয়ার ইজ এ শার্প চেঞ্জ ইন চ্যানেল স্লোপ, অর্থাৎ কোনোভাবে তার চ্যানেলের স্লোপের ঢালের যদি পরিবর্তন ঘটে, দিস ক্যান রেজাল্ট ফর্ম অ্যান ইনক্রিজ ইন ডাউনওয়ার্ড অর ভার্টিক্যাল ইরোশন ডিউ টু রেজুভিনেশন। অর্থাৎ এটাও বুঝতে হবে যে এখানে নিশ্চিত রূপে পুনর্যৌবন লাভের জন্যই নিক পয়েন্ট ফরমেশন নিয়েছে, অর্থাৎ চ্যানেলের স্লোপের পরিবর্তন, গ্রেডিয়েন্ট ফরমেশনের জন্য এর ফলে কি হচ্ছে ইনক্রিজ ইন ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ইরোশন। তার ফলে কি, যে গ্র্যাজুয়াল চেঞ্জটা হচ্ছিল সেখানে হঠাৎ করে দেখা যাচ্ছে নদীর নিচের কাটিং তৈরি করে বা কোনো নবীন শিলাকে সে ক্ষয় করে নিয়ে চলে গেছে, তার ফলে একটা নিক পয়েন্ট ফরমেশন নিয়েছে। এখন দেখা যাক সেটা কীরকমভাবে হচ্ছে। দেখো ছবিতে, এটা একটা নিক পয়েন্ট রিজিয়ান, এটা একটা নিক পয়েন্ট রিজিয়ান, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা পুরোটাই কিন্তু একটা নবীন শিলা ছিল যেটা এরোড হয়ে বেরিয়ে গেছে। তার ফলে কি এখানে একটা নিক পয়েন্ট ফরমেশন নিয়েছে। দেখো একটা নদী বেরিয়ে আসছে, এখানে ছোট ছোট করে সব ওয়াটারফলস তৈরি হয়েছে, তার মানে এগুলো একটা কন্ট্যুর বেন্ডিং থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি নিক পয়েন্ট ফরমেশন নিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো নিক পয়েন্টের আরও একটু ভালো ছবি। এখানে একটা জ্বলন্ত উদাহরণ দেখা যাচ্ছে যে এখানে একটা রিভার ফরমেশন নিক পয়েন্ট করেছে, এখানে আবার একটা নিক পয়েন্ট ফরমেশন নিয়েছে। তার মানে এগুলো কিন্তু ছোট ছোট করে বুঝতে সাহায্য করছে যে নিক পয়েন্ট কোনো একটা জায়গার ভূমিরূপের ক্ষেত্রে কার্য। যেমন এখানে নবীন শিলাগুলো রয়েছে, যেটাকে নরম শিলাও বলা বা পাললিক শিলাও বলা যেতে পারে। তুলনামূলকভাবে এই শিলার তুলনায় এই শিলাগুলোর মধ্যে সে ছোট ছোট করে ধীরে ধীরে উপর দিয়ে ফ্লো হচ্ছিল, কিন্তু ক্ষয় হতে হতে ভেতরে জল পার্চড হতে হতে এই অংশটাকে সে যখনই বার করে দিল, ভেঙে বার করে দিল, তখন এই জায়গাটায় একটা নিক পয়েন্ট ফরমেশন নিল। তাহলে এই অংশটা আগে ছিল অ্যাডজাস্টেড চ্যানেল, পরে সেখানে রেলিফ চ্যানেল ফরমেশন নিল। এই অবস্থাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিক পয়েন্টের ক্ষেত্রে। দ্বিতীয় যে ঘটনাটা বুঝতে সাহায্য করবে সেটা হচ্ছে টেরাস। টেরাস মানে কি, নদীতে প্রচুর পরিমাণ সোপান যদি তৈরি হয়, অর্থাৎ when a river flowing on the valley floor experiences rejuvenation it cuts into the valley floor, অর্থাৎ বারবার করে নদী যদি কেটে কেটে নিচের দিকে ধাপ তৈরি করতে করতে নিচে নামে, as this process continue it create steps at different level, অর্থাৎ তার ফলে কি
বিভিন্নভাবে নদীর যে গঠন কাঠামো সেটা পরিবর্তিত হচ্ছে এবং তার ফলে নদীর মধ্যেকার যে গতি রয়েছে সেটা অনেক বেশি কিন্তু নদী ভ্যালি বা উপত্যকার মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে এবং তার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজুভিনেশন ঘটছে। যেমন এক্ষেত্রে দেখো একটা সময় নদী এইখানে ছিল, সেটা ধীরে ধীরে পার্শ্ব ক্ষয় করতে করতে নদী এখন নিচে ডাউন কাটিং করছে, শুধু এখন ডাউন কাটিং করছে, আগে কিন্তু ল্যাটেরাল ইরোশন ছিল। তার মানে পরিণত অবস্থার ক্ষেত্রে থেকে ধীরে ধীরে সে যৌবনের দিকে উপনীত হচ্ছে। এটাও কিন্তু আমাদের রিভার টেরাস একটা বুঝতে সাহায্য করছে। দেখো এখানে প্রচুর এরকম ধাপ 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 তৈরি হয়ে নদী কিন্তু এখন সে শুধুমাত্র ওইটুকু জায়গায় সীমাবদ্ধ, একটা সময় এত বড় নদী ছিল। নেক্সট হচ্ছে ইনসিস্ট অর এন্ট্রেন্স মিয়েন্ডার। ইনসিস্ট বা এন্ট্রেন্স মিয়েন্ডার মানে আটকে গেছে দেখো প্রবাহটা। হোয়েন এ মিয়েন্ডারিং রিভার এক্সপিরিয়েন্সেস রেজুভিনেশন, অর্থাৎ বারবার ধরে সে যদি পুনর্যৌবন লাভ হতে থাকে, সে পুরো এলাকাটার মধ্যে একটা বাধা পেয়ে, একটা মনে হয় যেন একটা বাধা আকৃতির একটা মিয়েন্ডার পার্বত্য অঞ্চলের মধ্যে হতে পারে, এবং ভার্টিক্যাল ইরোশনের ফলে ডিপ ইনসেশন প্রচণ্ড গভীর কাট তৈরি করে এবং সেখানে ইনসিস্ট মিয়েন্ডার ফর্মেশন নেয়। যেমন এটা একটা ইনসিস্ট মিয়েন্ডার, খুব সুন্দর একটা ছবি, এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষেত্রে ইনসিস্ট মিয়েন্ডার আমরা খুব দেখি। এক্ষেত্রে ইনসিস্ট মিয়েন্ডার ফর্মেশনের প্রাথমিক চিত্র দেখো, এখানে মিয়েন্ডারিং রিভার রয়েছে, সেটা ধীরে ধীরে ভেতরের দিকে বেস ফ্লোয়ের দিকে চলে এসছে। তার ফলে এখানে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে এটা কিন্তু রেজুভিনেটেড ক্ষেত্র তৈরি করেছে। যেটা আরেকটা ক্ষেত্র বলা যায় সেটা হচ্ছে ভ্যালি ইন ভ্যালি, অর্থাৎ উপত্যকার মধ্যে উপত্যকা। কীরকম? নিউলি ফর্ম যে টেরেস সেটা কি হয়, কাটব্যাক করে ভ্যালি ফর্মেশন নেয় এবং ভ্যালিগুলো আরও ওয়াইডেন হয়ে ল্যাটেরাল ইরোশন করতে থাকে। কিন্তু ল্যাটেরাল ইরোশনের ফলে দেখা যায় যে রেজুভিনেটেড যখন হচ্ছে তখন সে টেরাসের মধ্যে ধীরে ধীরে ভেতরে ভার্টিক্যাল ইরোশনও বজায় রাখছে। তার ফলে প্রথমে চওড়া ল্যাটেরাল ইরোশন করছে, ধীরে ধীরে সে ভেতরের দিকে, যেমন আমরা টেরাসের ক্ষেত্রে দেখলাম, সেটাই ভ্যালি ইন ভ্যালির ক্ষেত্রেও দেখতে পাবো এবং তার ফলে সিম্পল ভি শেপ ভ্যালি প্রোফাইল ফর্মেশন নেবে এবং চওড়া থেকে নদী ছোট্ট জায়গার মধ্যে উপনীত হবে। এই কারণগুলোকেই আমরা রেজুভিনেশনের ক্ষেত্র হিসেবে উল্লেখ করতে পারি। বোঝা গেল? থ্যাংক ইউ। তাহলে আশা করা যায় যে আমরা রেজুভিনেশন, রিভার ফর্মেশনের নর্মাল সাইকেল অফ ইরোশন দুটোর ক্ষেত্র বুঝলাম। তাহলে এই দুটো থেকে কিছু প্রশ্ন আসার মতো সেগুলো একটু জানি, তাহলে আমরা একটা ভিডিওর মধ্যে সবটাই কম্বাইন করে দিতে পারছি। দেখো 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের আজকে কোশ্চেন অ্যান্সার সেশন। তোমরা নিজেরাও অ্যান্সার দেবে, যদি কোনো অবশ্যই জানানোর কোনো যদি মাধ্যম থাকে যে তোমরা এই প্রশ্নটা নিয়ে কোনো অসুবিধায় পড়ছো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। চলো, তো আমরা দেখো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে প্রথম প্রশ্নের রেফারেন্সে যদি দেখি তাহলে বলছে ডেভিসের ক্ষয়চক্র কোন বছর প্রস্তাবিত হয়। আমি প্রথম যখন ডেভিস বোঝালাম তখনই বলেছিলাম 1890, 1899 এই দুটো সাল নিয়ে খুব গন্ডগোল হয়। তো আমি অনেকগুলো বই খুঁজেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। তোমরাও এই ধরনের প্রশ্ন এলে পারে কিছু করার থাকে না, ভুল উত্তর বিভিন্ন বই নিয়ে কোর্ট কেস হবে, তারপরে আরও অনেক সমস্যা হবে। এগুলো একটা বড় পরীক্ষার ক্ষেত্রে হয়, কারণ চাকরি এতটাই প্রয়োজন হয়ে গেছে আমাদের জন্য। তো সেক্ষেত্রে তোমরা ভয় পাওয়ার কিছু নেই। যেটা ভুল মনে হবে, বই যদি সাফিসিয়েন্ট কোনো জায়গায় লেখা থাকে সেটা নিয়ে অবশ্যই কিন্তু কোর্টের দিকে তোমাদের যদি দৌড়াতে হয় অবশ্যই যাবে। এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলো নিয়ে একটু সমস্যা হয়। তো ডেভিস কোন বছর তার প্রস্তাবিত এই মতবাদ দিয়েছিলেন? বেসিক্যালি দেখা যায় যে 1899, কোনোটাই কিন্তু 1900 ক্রস করবে না, এটা মাথায় রাখবে। সব 1890 অথবা 1899 এই দুটো সালকে নিয়েই মারপিট হয়। তো আমি 1899-এর কথাই বলবো। ক্ষয়চক্রের জনককে, ক্ষয়চক্রের জনক মানে নর্মাল সাইকেল অফ ইরোশনের জনকই এখানে বলা হচ্ছে, অবশ্যই আমাদের ডেভিসের কথা বলতে হবে। ডেভিসের ক্ষয়চক্রে মোট কয়টি ধাপ রয়েছে? অবভিয়াসলি 3টে, ইউথ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড স্টেজের কথাই আমরা জানি, তাহলে এই 3টেকেই তোমরা বলবে। ক্ষয়চক্রের প্রাথমিক স্তরের নাম কি? তোমরা প্রত্যেকেই জানো ক্ষয়চক্রের প্রাথমিক স্তর বলতে এখানে কি বোঝানো হয়েছে। ক্ষয়চক্রের প্রাথমিক স্তরের অবস্থা হচ্ছে প্রারম্ভিক। দেখো এখানে যৌবন, পরিণত, বার্ধক্য এইসব যদি থাকে, কিন্তু যদি প্রারম্ভিক থাকে তোমরা এই ইনিশিয়াল স্টেজকেই দেবে। এটা ইনিশিয়াল স্টেজকে বোঝাচ্ছে, ইনিশিয়াল স্টেজ, ওকে, সেটা কিন্তু এখানে উত্তর। প্রারম্ভিক স্তরে ঢালের প্রকৃতি কেমন হয়? একদম তীক্ষ্ণ ঢাল তৈরি হয়, একদম তীক্ষ্ণ, স্বাভাবিকভাবে
প্রথম যখন উঠছে তখন তীক্ষ্ণ ঢাল থাকবে। প্রথমে মনে হবে যে এটা তো স্বাভাবিক, সবাই ওই মৃদু ঢালের কথাই ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু তীক্ষ্ণ ঢালের কথাই বলছে। এটাও কিন্তু একটা সমস্যা তৈরি করার কোশ্চেন। ক্ষয়চক্রের ইউথ পর্যায়ে নদীর কার্যক্রম কীরকম? এই সময় নিম্ন ক্ষয় বেশি করে থাকে। নদী কিন্তু এই সময় নিম্ন ক্ষয় বেশি করে। দেখো 5, 6 নম্বর 7 নম্বর কোশ্চেন, ইউথফুল স্টেজে নদীর যে অবস্থা তৈরি হয়, যে ভূমিরূপ তৈরি হয়, এখানে অনেক অপশান থাকবে, এগুলো নাও থাকতে পারে। যদি এরকম টাইপের আসে, সবসময় এর মাথায় রাখবে যেটা আই বা ভি এর সাথে যায়, গিরিখাত অর্থাৎ জর্জ, সেটা কিন্তু আমরা ইউথফুল পর্যায়ে দেখতে পাই। ম্যাচিওর স্টেজে নদী কোনভাবে প্রবাহিত হয়? সর্পিলভাবে, অর্থাৎ সাপের মতো এঁকে বেঁকে, কারণ এই সময় রিভার লোড বেড়ে যায়, তাকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার না থাকার জন্য সে যতটা পারে এরিয়া কভার করে সে প্রবাহিত হতে থাকে। ম্যাচিওর স্টেজে কি ধরনের ক্ষয় ঘটে? পার্শ্ব ক্ষয়, অর্থাৎ যাকে আমরা ল্যাটেরাল ইরোশন বলে থাকি। ল্যাটেরাল ইরোশন নদীর ম্যাচিওর স্টেজে ঘটতে থাকে, সে কিন্তু আর তখন আই বা ভিসে। কিন্তু হ্যাঁ, পুনর্যৌবন লাভের ফলে কিন্তু এখানে আবার ভার্টিক্যাল ইনসিশন তৈরি হবে। ওল্ড স্টেজে প্রধান ভূমিরূপ কি? ওল্ড স্টেজের ক্ষেত্রে আমরা দেখি একদম শেষ ভূমিরূপ পেনিপ্লেন, যেটাকে তিনি একদম লো কাস্ট ভূমিরূপ বলেছে, লো ফিচারলেস প্লেন, সেটাই হচ্ছে পেনিপ্লেন। ডেভিসের চক্রে প্লাবনভূমি কোন পর্যায়ে গঠিত হয়? প্লাবনভূমি আমরা একদম ওল্ড স্টেজে দেখতে পাই, ডেভিসের ক্ষয়চক্রে। ওকে, অনেক সময় দেখা যায় এটা ম্যাচিওর স্টেজেও ছোট ছোট ফর্মেশন নেয়, আবার ইউথ স্টেজেও যদি নদীকে বেঁধে দেওয়া হয়, বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিছুটা ফর্মেশন নেয়। কিন্তু বড় মাপের প্লাবনভূমি কিন্তু দেখা যায় ন্যাচারালি, সেটা কিন্তু আমরা ওল্ড স্টেজেই দেব। ডেভিসের ক্ষয়চক্রের চূড়ান্ত ভূমিরূপ কি? পেনিপ্লেন, একদম লো ফিচারলেস প্লেন, পেনিপ্লেন একদম নদীর শেষ পর্যায়ে, আমরা একদম চূড়ান্ত ভূমিরূপও বলতে পারি একে। নেক্সট যে ভূমিরূপ সেটা হচ্ছে কি? ডেভিস কোন দেশের ভূগোলবিদ? এটা নিয়ে আমি প্রথমেই শুরু করার সময় বললাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রে, মার্কিন অনেকে একে ইংল্যান্ডের বলে ফেলে, কারণ এই সময়টা একটা সমস্যার জায়গা। জিওগ্রাফিক্যাল থট পড়লে বুঝবে যে অনেক ব্রিটিশার্স তারা আমেরিকায় চলে গিয়েছিল, এবং মনে করা হয় যে ডেভিসের যারা মানে পিতৃপুরুষ ছিল তারাও ব্রিটেন থেকেই মাইগ্রেটেড ছিল। তো সেই কারণে অনেকে ইংল্যান্ডের সাথে ইয়ে করে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি বাই বর্ন মার্কিন যুক্তরাষ্ট্র। ডেভিস ক্ষয়চক্রের সময় হলো কি বলছে? ডেভিসের ক্ষয় চক্রের সময় কি? সময় কি অপরিহার্য? হ্যাঁ, কারণ তিনি তো তিনটে জিনিসকে বলেছিলেন না, ফাংশন হচ্ছে কি? স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। স্টেজ মানেই তো এখানে আমরা টাইমকেই ডিনোট করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, ডেভিসের ক্ষয়চক্রে কোন ধরনের প্রক্রিয়া? একটা সরল, না ধাপ না এককালীন, না বৃত্তাকার? একটা ধাপে ধাপে ঘটে চলা, গ্র্যাজুয়াল, একে বলা হয় গ্র্যাজুয়াল গ্রেডেশন পদ্ধতি, তাই না? আমরা কি বললাম? গ্রেডেশনের উল্টো হচ্ছে ক্যাটাস্ট্রফিক পদ্ধতি, সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি, কিন্তু আমরা পরবর্তীতে এটাকে ক্যাটাস্ট্রফিক মুভমেন্ট সমালোচনা হিসেবে বলেছি, যে কারণ কোনোভাবে হঠাৎ করে যে আমরা রেজুভিনেশন দেখছি, সেটা তো ক্যাটাস্ট্রফিক মুভমেন্টও আসতে পারে। পেনিপ্লেন সাধারণত কোন স্তরের চিহ্ন? পেনিপ্লেন একদম শেষ স্তরের চিহ্ন। ডেভিসের ক্ষয়চক্রে আপলিফট হলে কোন ধাপ শুরু হয়? আপলিফট হলে ইউথ স্টেজ শুরু হয়, অর্থাৎ যদি আমরা রেজুভিনেশন শুরু হতে দেখি, প্রথমেই কিন্তু ইউথ স্টেজের কথাই বলা হবে। ডেভিসের তত্ত্বে কোন ধরনের তত্ত্ব? একটা চক্রবদ্ধ তত্ত্ব, একটা সাইক্লিক্যাল নেচার, যেটা কিন্তু একটা জায়গায় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। এখান থেকে একটা চক্রবদ্ধ, অর্থাৎ এর থেকে বেরোনোর কোনো পদ্ধতি কিন্তু তিনি এখানে বলেননি, এটা একটা চক্রাকার পদ্ধতি। ডেভিসের ক্ষয়চক্রে কোন মৌলিক উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? মৌলিক উপাদান হচ্ছে এখানে সময়, যেটাকে আমরা প্রাথমিক পর্যায় বা প্রাথমিক উপাদান হিসেবেও বলতে পারি। পেনিপ্লেন গঠনের সময় ভূমি যদি আবার উত্তোলিত হয়, তাহলে তাকে কি বলবো? রেজুভিনেশন বা পুনর্যৌবন লাভ বা পুনরুজ্জীবন। ডেভিসের চক্রের ভিত্তি কোন নীতি? কোন নীতি? আমি প্রথম থেকেই বলছি, হাটনের ইউনিফর্মিটারিয়ানিজমকে বেস করে তৈরি করা। পরবর্তীতে আমি বারবার বলেছি, ইউনিফর্মিটারিয়ানিজম এটা তৈরি করেছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী হাটন। হাটন ছিলেন একজন বিখ্যাত মানে ব্যক্তিত্ব। তারপরে তাকে প্রচার করেছিলেন চার্লস লয়েল, এবং পরবর্তীতে এই কনসেপ্টটাই তিনি বেস করেছিলেন মেনলি। পরবর্তীতে এরপরে তিনি আমাদের যে ডারউইনের কনসেপ্ট, সেটাকেও তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে যেটা যে
টিকে থাকার লড়াই, যে টিকে থাকবে তাকেই উদ্বর্তনের সাক্ষী বলা হবে, সেটাও কিন্তু তিনি বেস করেছিলেন, কিন্তু মেন ডারউইন ইউনিফর্মিটারিয়ানিজমকেই তিনি মূল বলেছিলেন। ইউ স্তরে নদীর প্রোফাইল কেমন? একদম খাড়া, এটা জানি, আইস বা ভি শেপ তৈরি করে সে প্রবাহিত হয়। তাহলে যদি শুষ্ক রিজিয়ন হয় সেক্ষেত্রে আমরা আই শেপ ভ্যালি, যেটাকে আমরা ক্যানিয়ন বলবো, এবং ভি শেপ ভ্যালি, যেটাকে আমরা আমরা গিরিখাত বলবো। তো এক্ষেত্রে জর্জ বলাটাই উচিত। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো নদীর ইউ স্টেজে। ডেভিসের চক্রে সবচেয়ে বেশি রিলিফ পাওয়া যায় কোথায়? সব থেকে বেশি পরিমাণ রিলিফ আমরা দেখতে পাই ইউ স্টেজে, কারণ ইউ স্টেজটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, কারণ প্রতি মুহূর্তে নতুন নতুন ভূমিরূপ, ইভেন নদীর ভেতরে জল সরিয়ে নিলেও আমরা প্রচুর ভূমিরূপ ওই ভ্যালির মধ্যেও দেখতে পাবো। ডেভিসের চক্রে হ্রদের উপস্থিতি কোন স্তরে বেশি দেখা যায়? ইউ স্টেজে সব থেকে বেশি লেক দেখতে পাবে, যেন তোমরা পাহাড়ে গেলে, যেমন উত্তরাখণ্ড, হিমাচল বা তারও উপরে যে সমস্ত জায়গাগুলো আছে সব জায়গাতে প্রচুর ছোট ছোট লেক। এবং তোমরা কিছুদিন আগে উত্তরাখণ্ডের যে বরফ, মানে আমাদেরকে বদ্রীনাথ কেদারনাথে যে জিনিসগুলো ঘটলো, যে প্রচুর পরিমাণ জল নেমে এলো, সেটা কিন্তু লেক ফেটেই নেমে এসছে। তো রেজুভিনেশন ঘটার কারণ নয় কোনটি? আগ্নেয়গিরি হচ্ছে একমাত্র যেটা রেজুভিনেশন ঘটায় না, বাকি দেখো আপলিফ্ট হলে, সমুদ্রস্তর হ্রাস পেলে, প্রবল বৃষ্টিপাত হলে, এগুলো সব আমি কারণ হিসেবে উল্লেখ করেছিলাম। সে কারণে রেজুভিনেশনের ক্ষেত্রে আগ্নেয়গিরি কোনো ভূমিকা পালন করে না। ক্ষেত্রে একটা এই জিনিসগুলোর মধ্যে অন্য অন্য কোশ্চেন প্যারামিটারও দিতে পারে, তো তোমরা সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে অ্যান্সার দেবে। ডেভিসের চক্রে ভূমিরূপ নির্ভর করে কার উপর? সময়ের উপর। জলবায়ু, সময়, জনসংখ্যা না শিলার গঠন? এক্ষেত্রে সময়, কারণ জলবায়ুর কথা তো ডেভিস কিছু বলেইনি, যেটা সমালোচনায় আমরা বললাম। পেনিপ্লেন গঠনের ধাপে ক্ষয় প্রধানত হয় কোথায়? পার্শ্ব ক্ষয় সব থেকে বেশি হয়, কারণ পেনিপ্লেনের লো ফিচারলেস প্লেন তখন সমুদ্রে গিয়ে একদম মাউথ কন্ডিশন, সেখানে মিশছে, সেই কারণে আমরা পেনিপ্লেন গঠনের ক্ষেত্রে ল্যাটেরাল ইরোশনটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করব। ডেভিসের চক্রের ক্ষেত্রে আমরা কোন অংশে নদী গঠন হয় না? কোনোটিতেই নয়। কোথায়? ইউথ, ম্যাচিওর, ওল্ড, কোনোটিই নয়। ডেভিসের চক্রের কোন অংশে নদী গঠন হয় না? কোনোটিই নয়। কেন কোনোটিই নয়? ডেভিসের চক্রের কোন অংশে নদী গঠন হয় না? এখানে তো ইউথ, ম্যাচিওর, ওল্ড কোনোটিই নয় দিয়েছে। দেখো এখানে সবকটাতেই তো নদীর গঠনের কোনো কোনো অংশ রয়েছে। অ্যাকচুয়ালি তো কোনো অংশ এরকম বলেনি যে ইউথ স্টেজে, এখানে তো ইনিশিয়াল স্টেজ নেই, তাই না? ইনিশিয়াল স্টেজে তো একদম প্রাথমিক অবস্থায় কনসিকুয়েন্স স্ট্রিম তৈরি হয়, সেক্ষেত্রে তো এটা নেই, সে কারণে কোনোটিই নয়। ডেভিসের চক্রে স্লোপ ডেভেলপমেন্টের প্রধান পর্যায় কি? ইউথ, ম্যাচিওর, ওল্ড না রেজুভিনেশন? ইউ স্টেজ হচ্ছে ডেভিসের চক্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা স্লোপ ডেভেলপমেন্টের প্রাথমিক অবস্থাগুলো দেখতে পাই। পেঙ্কের তত্ত্বে ডেভিস চক্রের কোন দিককে অস্বীকার করে? দেখো, আপলিফ্টের আচমকা ভাব, যখন হঠাৎ করে ভূমিরূপ উঠে এলো, এটা পেঙ্ক কিন্তু বলেনি যে ধীরে 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 উঠবে, এটাই কিন্তু মানে এটাকে অস্বীকার করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেভিস চক্রের ধারাবাহিকতা বেশি দেখা যায় কোথায়? পুরাতন ভূপৃষ্ঠের ক্ষেত্রে এর ধারাবাহিকতাগুলো সব থেকে বেশি দেখা যায়, কারণ সক্রিয় প্লেট অঞ্চল, উপকূলীয় অঞ্চল বা মরুভূমিতে এই চক্র কিন্তু খুব বেশি কার্যকর হয় না, আমরা বুঝতে পারছি। নেক্সট যেটা, সেটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, 42 নম্বর। কোন প্রক্রিয়া ডেভিস চক্রকে ব্যাহত করতে পারে? এর মধ্যে একমাত্র টেকটনিক প্রক্রিয়া, টেকটনিক আপলিফমেন্টের ফলে ভূমির আর গঠন ঠিক থাকে না। অন্যান্য ক্ষেত্রে যেমন সমুদ্রের স্তর বৃদ্ধি, এক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে, ভূমি স্থিতিশীলতা, মানবীয় হস্তক্ষেপ, এগুলো ডেভিসের চক্রকে ক্ষয়ে ব্যাহত করতে পারে, কিন্তু কম। কিন্তু টেকটনিক আপলিফমেন্ট অনেক বেশি করতে পারে। রেজুভিনেশনের পর নদীর কার্যক্রম কীরকম হয়? পুনরায় ক্ষয় শুরু করে, কারণ ইউথফুল স্টেজের প্রায় কাছাকাছি চলে আসে। ডেভিসের চক্রে ল্যাটেরাল ইরোশন বেশি হয় কেন? ইউথ, ম্যাচিওর, ওল্ড না রেজুভিনেটেড স্টেজে? ম্যাচিওর স্টেজে আমরা ল্যাটেরাল ইরোশন সব থেকে বেশি হয়। পেঙ্কের তত্ত্ব অনুসারে আপলিফমেন্ট ধীর হলে ক্ষয় বৃদ্ধি পায়, অর্থাৎ আপলিফমেন্ট যদি বেড়ে যায় সেই সময় ক্ষয় কিন্তু কম থাকে, কিন্তু ক্ষয় হয়, যেটা ডেভিস একদমই নস্যাৎ করেছিল। এই কারণে কোশ্চেনটা আমি দিয়েছি। ডেভিসের চক্রে কোন পর্যায়ে ক্ষয় সবচেয়ে বেশি হয়ে থাকে? ইউ স্টেজে সব থেকে বেশি ক্ষয় হয়ে থাকে। ডেভিসের চক্রে হিপসোমেট্রিক কার্ভের কোনো প্রভাব কি পাওয়া যায়? হ্যাঁ, ম্যাচিওর স্টেজে আমরা হিপসোমেট্রিক কার্ভের গঠন দেখতে পাই। হিপসোমেট্রিক কার্ভ অ্যাকচুয়ালি কি? নদীর গঠনের ক্ষেত্রে বা সমুদ্রের গঠনের ক্ষেত্রে এর যে গভীরতা এবং জলের যে স্তরের বিন্যাস, সেটার বিশ্লেষণ কিন্তু আমরা এই ম্যাচিওর স্টেজে হিপসোমেট্রিক কার্ভের মাধ্যমে দেখতে পাই। ডেভিসের ক্ষয়চক্রে কোন প্রকার গঠন তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত? একটানা, একটা স্ট্যাটিক, ডাইনামিক, নাকি একটানা না ব্যাহত? একটানা, কোনো রকম তার মধ্যে বাধা তিনি দেখেননি, সেই কারণে একটানা মডেলকেই
মানে এটা গ্র্যাজুয়াল একটা পদ্ধতি, এটা বলতেছে। পেনিপ্লেন কিভাবে গঠিত হয়? দীর্ঘকালীন ল্যাটারাল ইরোশনের ফলে, পার্শ্ব ক্ষয়ের ফলে পেনিপ্লেন ধীরে ধীরে সমপ্রায় ভূমি তৈরি করে অঞ্চলটাকে তৈরি করে। নেক্সট হচ্ছে ডেভিসের তত্ত্বের সীমাবদ্ধতা এর মধ্যে কোনটি? ডেভিসের তত্ত্বের সীমাবদ্ধতা এর মধ্যে বাস্তবতা বর্জিত, সময় নিরপেক্ষ, পুনরুজ্জীবনবাদ, এই তিনটেই দেখো সবকটাই যেন মনে হচ্ছে সীমাবদ্ধ, সেই কারণে সবগুলো যে আছে সবগুলো অ্যান্সার হবে। ডেভিসের চক্রের ইউথফুল ভ্যালি আকৃতি কেমন? ভি আকৃতির মতো হয়ে থাকে ডেভিসের চক্রের ইউথফুল ভ্যালি। পেঙ্ক ও ডেভিসের মৌলিক পার্থক্য কোথায়? আপলিফ্ট, এই কারণে আপলিফ্টের ধারণে পেঙ্ক ও ডেভিসের মৌলিক পার্থক্য, কারণ ও বলেছিল ক্ষয় হবেই না, পেঙ্ক বলেছিল ক্ষয় এবং আপলিফমেন্ট একসাথে ঘটবে, কিন্তু ক্ষয়টা ধীরে হবে। ডেভিসের চক্রে কোন উপাদান উপেক্ষা করা হয়? জলবায়ুর পরিবর্তন ডেভিস একদমই উপেক্ষা করেছিল, বলে যে না জলবায়ুর ও কনসেপ্টটা আনেইনি। হ্যাঁ, ডেভিসের চক্রে স্লোপ রিট্রিট কোন পর্যায়ে দেখা যায়? ইউথফুল স্টেজে। স্লোপ রিট্রিট মানে কি? এরকম স্লোপ আছে, ধীরে 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 পিছনের দিকে স্লোপ সরে যাচ্ছে, এটা কিন্তু রিট্রিট মডেল। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ডেভিসের ধারণায় আপলিফ্ট কেমন? আপলিফ্ট হচ্ছে আচমকা, যেটা পেঙ্ক অস্বীকার করেছিল যে এরকম আচমকা ভূমিরূপ উঠতে পারে না। ডেভিসের ক্ষয়চক্রের চূড়ান্ত ধাপে নদী কিভাবে আচরণ করে? একটা শৈথিল্যপূর্ণ আচরণ। শৈথিল্যপূর্ণ আচরণ বলতে কি? নদী ধীরে 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 তার ক্ষয়ের মাত্রাকে চালিয়ে যায়, এটা হচ্ছে শৈথিল্যপূর্ণ কথা। নেক্সট হচ্ছে ডেভিসের ক্ষয়চক্রের সময়কাল কত বছর? এর কোনো সময় ডেভিস বলেছিল না, সময় মানে প্রথমেই বললাম যে সময় থাকবে, কিন্তু সময় ব্যতিরেক পদ্ধতি কতদিন সেটা কিন্তু তিনি বলতে পারেননি, সেই কারণে এটা ভূতাত্ত্বিক সময় হিসেবে তিনি উল্লেখ করেছিলেন। জিওলজিক টাইম, যে কোনো সময় যে কোনো ঘটনা কতদিন ঘটবে সেটা নিয়ে ডেভিস কিছু বলতে পারেননি। লাস্ট যে তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো, ডেভিস ক্ষয়চক্রে কোন ভৌগোলিক অঞ্চলে বেশি প্রযোজ্য? আমরা পুরাতন মালভূমি অঞ্চলের কথাই বেশি বলি। এক্ষেত্রে যে ধরনের কথা তিনি বলেছিলেন, হিউমিড ট্রপিক্যাল অথবা হিউমিড টেম্পারেট, এই দুই ধরনের জলবায়ু তিনি বেশি দেখিয়েছিলেন। এবং এখানে কেন তিনি নর্মাল বলেছিলেন? কারণ এই দুটো জায়গাতে নর্মাল কি? ফ্লুভিয়াল অ্যাকশন, সেই কারণে নদীর গঠনটাকে এখানে নর্মাল বলা হচ্ছে বলে একেই নর্মাল সাইকেল অফ ইরোশন আমরা বলবো। ডেভিসের চক্রে ইউথফুল রিভারের চরিত্র কি? শক্তিশালী নিম্নমুখী ক্ষয়, কারণ নদী এই সময় প্রচুর পরিমাণে নিচে ক্ষয় করবে, অর্থাৎ আই শেপ ভি শেপ ভ্যালি ফর্মেশন নেবে, সেটার ক্ষেত্রে ডেভিস ইউথফুল রিভার ফর্মেশন নেবে। ডেভিসের ক্ষয়চক্রে বেস লেভেল বলতে কি বোঝায়? বেস লেভেল ইরোশন কিন্তু একটা কনসেপ্ট, তোমরা জানো বেস লেভেল ইরোশন পাওয়েলের দেওয়া, হ্যাঁ, পরবর্তীতে গিলবার্ট এখান থেকে বেস লেভেলের কনসেপ্ট বলেছিল। তো ডেভিসের ক্ষয়চক্রে বেস লেভেল বলতে সমুদ্র স্তর, অর্থাৎ আলটিমেট বেস লেভেল। আলটিমেট বেস লেভেল হচ্ছে সমুদ্র, এর নিচে আর নদী গিয়ে ক্ষয় করতে পারবে না। এটাই আজকের লাস্ট প্রশ্ন। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করবে। ধন্যবাদ প্রত্যেককে। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, শরীর সুস্থ রাখো, মা বাবার খেয়াল রাখো। ধন্যবাদ।